পারমাণবিক খেলার নতুন অধ্যায়, ট্রাম্পের চাল, পুতিনের পাল্টা। স্নায়ুযুদ্ধের সময়ও এমন দৃশ্য দেখা যায়নি। কিউবান মিসাইল সংকটের বিভীষিকা ভুলতে পারেনি বিশ্ব, যখন পরমাণু যুদ্ধের কিনারায় পৌঁছে গিয়েছিল মানবজাতি। সেই রুদ্ধশ্বাস 13 দিনের পর থেকে কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই রাশিয়ার উপকূলে পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যার শাসনকাল বরাবরই অপ্রত্যাশিত ও নাটকীয়তায় ভরা, তিনি এবার সেই রেখাও অতিক্রম করলেন। তার এই পদক্ষেপ কি শুধুই লোক দেখানো অভিনয়, নাকি এক উচ্চ ঝুঁকিপূর্ণ পারমাণবিক খেলা? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের সবচেয়ে বড় চমক হলো এর স্বাভাবিকীকরণ। সাধারণ সময়ে এমন ঘোষণা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিত। স্টক মার্কেট ধসে পড়ত, জরুরি বৈঠক বসত জাতিসংঘে, আর মানুষের মনে জমা হতো এক অজানা আতঙ্ক। কিন্তু ট্রাম্পের আমলে একের পর এক অপ্রচলিত ঘটনার সাক্ষী হতে হতে বিশ্ব যেন কিছুটা অভ্যস্ত হয়ে গেছে। তাই কিউবান সংকটের মতো ভয়াবহতা এবার দেখা যাচ্ছে না। কিন্তু এর মানে এই নয় যে ঝুঁকি নেই, বরং ট্রাম্পের এই পদক্ষেপ পরমাণু উত্তেজনার সিঁড়িতে এক নতুন এবং সম্ভবত বিপজ্জনক ধাপের জন্ম দিয়েছে। ট্রাম্পের এই চালকে অনেকেই বলছেন তিনি আসলে পুতিনের কৌশলই ব্যবহার করছেন। দীর্ঘদিন ধরে পুতিন পারমাণবিক অস্ত্রকে এক ধরনের দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। যখনই পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বেড়েছে, তিনি কালিনিনগ্রাদে পরমাণু বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন। 2023 সালে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে তিনি স্নায়ুযুদ্ধের পর প্রথমবার রাশিয়ার বাইরে পারমাণবিক অস্ত্র স্থাপন করেন। এমনকি ইউক্রেন যুদ্ধেও তিনি বারবার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। এই প্রেক্ষাপটে ট্রাম্প যেন পুতিনেরই আয়নায় নিজেকে দেখালেন। পুতিনের হুমকিকে ট্রাম্প আসল হুমকি হিসেবে নিয়েছেন এবং তার পাল্টা জবাব হিসেবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের মতো চরম পদক্ষেপ নিয়েছেন। মজার বিষয় হলো, ট্রাম্পের সমর্থকরা সবসময় বলে থাকেন তার কথাকে আক্ষরিক অর্থে নয়, বরং রূপক অর্থে বুঝতে হবে। অথচ এবার তিনি নিজেই প্রতিপক্ষের রূপক হুমকিকে আক্ষরিক অর্থে নিয়ে পাল্টা চাল দিলেন। এই নাটকের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র হলেন দিমিত্রি মেদভেদেভ। পুতিনের ঘনিষ্ঠ এই সাবেক প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি সাম্প্রতিক সময়ে সতর্ক করে বলেছেন, ট্রাম্পের হুমকি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এর জবাবে ট্রাম্প তার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, শব্দের গুরুত্ব অনেক, আর সেগুলো অনেক সময় এমন পরিণতি ডেকে আনতে পারে যা কেউ চায় না। এই মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প একদিকে যেমন মেদভেদেভকে উপেক্ষা করছেন না, অন্যদিকে তেমনই তার পদক্ষেপকে কেবল মুখের কথা নয়, বাস্তব পদক্ষেপ হিসেবে তুলে ধরছেন। তবে এই উচ্চ ঝুঁকির খেলার পেছনে আরো গভীর উদ্দেশ্য থাকতে পারে। আগামী দিনগুলোতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ট্রাম্পকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। কিয়েভে সাম্প্রতিক রুশ হামলায় 31 জন নিহতের ঘটনা এই চাপ আরও বাড়িয়েছে। পাশাপাশি চীন ও ভারতের মতো দেশগুলোর ওপর রাশিয়ার তেল গ্যাস কেনা নিয়ে দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা জারির পরিকল্পনাও ট্রাম্পের জন্য কূটনৈতিক চাপ তৈরি করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই সাবমেরিন মোতায়েন কৌশলগতভাবে বেশ কার্যকর হতে পারে। এর মাধ্যমে তিনি বিশ্বকে দেখাতে পারবেন যে তিনি রাশিয়ার হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি একটি উচ্চ ঝুঁকির কিন্তু তুলনামূলকভাবে কম অর্থনৈতিক খরচের কৌশল। বিশেষ করে যেসব মিত্র দেশকে তিনি অন্য ক্ষেত্রে পাশে পেতে চান, তাদের উপর শুল্ক আরোপের চেয়ে এই কৌশল কম ব্যয়বহুল। শেষ পর্যন্ত ট্রাম্পের এই পদক্ষেপ কি পারমাণবিক খেলাকে নতুন উত্তেজনায় নিয়ে গেল, নাকি এটি কেবলই একটি নাটকীয় পারফরম্যান্স? আবারও ক্ষেপণাস্ত্র হামলার পর ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ইসরায়েলিরা। তেল আবিবের সতর্ক অবস্থানে মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বাজানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ইয়েমেনিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করার দাবি করেছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইডিএফ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।
ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দায় স্বীকার করে জানিয়েছে যে তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি ছিল ইসরায়েলের উপর দ্বিতীয় এই ধরনের আক্রমণ। মার্চ থেকে মোট 67টি ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই প্রজেক্টাইলগুলির মধ্যে কিছু ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর আগেই বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালায়। 2023 সালের অক্টোবরের পর থেকে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে 13তম বারের মতো ইসরায়েল ইয়েমেনে হামলা চালালো। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বন্ধ করবে না। ইয়েমেনের ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী 2023 সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। ইয়েমেনিরা মার্চ মাসে শেষ হওয়া গাজায় 2 মাসের যুদ্ধবিরতির সময় তাদের হামলা স্থগিত করেছিল, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর আবার হামলা শুরু করে। সম্প্রতি ইসরায়েলকে উদ্দেশ্য করে বড় হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। সামরিক অভিযানের 4র্থ ধাপে প্রবেশের ঘোষণা দিয়ে গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করে কিংবা তাদের বন্দর ব্যবহার করলে যে কোনো দেশের যে কোনো জাহাজ হবে তাদের বৈধ লক্ষ্য। রয়টার্স ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাতে জানায়, এখন থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে তারা বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজা অবরোধ না তুলে নেওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চলবে। তারা জোর দিয়ে বলেছে, এই হামলার সিদ্ধান্ত নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া হয়েছে। সকল আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলেছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। কেউ সতর্কবার্তা না মানলে সেই জাহাজ যে কোনো সময় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হতে পারে। তবে গোষ্ঠীটি একযোগে এটাও জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে তাহলে তারা সব ধরনের হামলা স্থগিত করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেন যে তিনি রাশিয়ার জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছেন। তার এই পদক্ষেপের কারণ হিসেবে তিনি তুলে ধরেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্য। মেদভেদেভ তার এক পোস্টে ডেড হ্যান্ড নামক এক শীতল যুদ্ধকালীন পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থার কথা উল্লেখ করে ট্রাম্পকে উপহাস করেছিলেন। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ব জুড়ে পারমাণবিক যুদ্ধের এক চাপা আতঙ্ক তৈরি হয়, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়াটা ছিল বেশ অপ্রত্যাশিত। তাদের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা, শান্ত এবং কিছুটা ব্যঙ্গাত্মক। মনে হচ্ছিল যেন তারা একটি সিনেমার প্লট দিচ্ছে, যেখানে নায়ক ট্রাম্প কেবল অভিনয় করছেন। রাশিয়ার পার্লামেন্ট ডুমার কর্মকর্তা ভিক্টর ভোডোলাটস্কি ট্রাম্পের এই পদক্ষেপকে রাজনৈতিক থিয়েটার বলে উড়িয়ে দেন। তিনি বলেন, তার 2টি সাবমেরিন ভেসে থাকতে দিন, তারা দীর্ঘদিন ধরে আমাদের নজরে ছিল। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন যে ট্রাম্পের এই পদক্ষেপকে রাশিয়া গুরুত্ব দিচ্ছে না। ভোডোলাটস্কি আরও বলেন, বিশ্বের মহাসাগরে আমাদের পারমাণবিক সাবমেরিন উল্লেখযোগ্যভাবে আরও বেশি রয়েছে এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র রয়েছে। এই কথাগুলো যেন এক নীরব হুঁশিয়ারি, কিন্তু এই হুঁশিয়ারির মধ্যে তিনি ট্রাম্পের অস্থিতিশীলতার উপর জোর দেন। তিনি বলেন, ট্রাম্প প্রতিদিনই তার মন পরিবর্তন করেন। ভোডোলাটস্কির মতে, মস্কোর এই মন্তব্যের প্রতি সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা ট্রাম্পের চরিত্র ভালোভাবে বুঝেন। তার এই কথাগুলো যেন এক নাটকীয় মুহূর্তে সমাপ্তি টানছিল। তিনি আরও বলেন, রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি মূল চুক্তির বিশদ বিবরণ যা সমগ্র বিশ্ব শান্ত হয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত সম্পর্কে কথা বলা বন্ধ করে দেয়। ভোডোলাটস্কি সংযম এবং কূটনীতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তেজনা কমানোর জন্য নতুন করে আলোচনা শুরু করা দরকার। তার এই মন্তব্য থেকে বোঝা যায় যে রাশিয়া এই উত্তেজনাকে আরও বাড়াতে চায় না, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। অন্যদিকে মেদভেদেভ ট্রাম্পের 50 দিনের সময়সীমাকে 10 দিনে কমিয়ে আনার পদক্ষেপকে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন, রাশিয়া, ইসরায়েল বা এমনকি ইরানও নয়, প্রতিটি আলটিমেটাম যুদ্ধের দিকে এক ধাপ। পুরো ঘটনাটি যেন হলিউডের কোনো থ্রিলার সিনেমার মতো।
একদিকে ট্রাম্পের হঠাৎ পারমাণবিক সাবমেরিন পাঠানোর হুমকি, অন্যদিকে মেদভেদেভের ডেড হ্যান্ডের মতো শীতল যুদ্ধকালীন প্রতিশোধের ব্যবস্থার কথা উল্লেখ করা। আর এর মাঝখানে ভোডোলাটস্কির মতো একজন কূটনীতিকের ঠান্ডা মাথায় সবটা সামলে নেয়া। এই পুরো ঘটনাটি যেন আন্তর্জাতিক রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এখানে প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছিলেন, নাকি এটি তার রাজনৈতিক কৌশল? আর রাশিয়া কি শুধু কথার লড়াইয়ে সাড়া দিচ্ছে, নাকি এর পেছনে আরো গভীর কোনো পরিকল্পনা রয়েছে? যুদ্ধ নাকি রণহুঙ্কার? ট্রাম্পের আলটিমেটাম। বিশ্ব কি এক নতুন মোড়ের সামনে? ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। সময়টা 8ই আগস্ট। বাতাসে বারুদের গন্ধ আর বিশ্বের দুই পরাশক্তির মধ্যে এক স্নায়ু যুদ্ধের তীব্রতা। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্পের চোখে এখন এক অস্থিরতা। তার দেয়া 24 ঘন্টার আলটিমেটামের সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়নি। বরং রুশ প্রেসিডেন্ট পুতিন তার আক্রমণ আরও তীব্র করেছেন। ট্রাম্পের প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে, আর এখন তার ধৈর্য প্রায় শেষ। এক সময়কার বন্ধু পুতিন এখন তার চক্ষু সুদ। ট্রাম্প একটি চূড়ান্ত আলটিমেটাম জারি করেছেন, 8ই আগস্টের মধ্যে রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। কিন্তু পুতিন কি মাথা নত করবে? ক্রেমলিনে বসে পুতিন হয়তো মুচকি হাসছেন, কিন্তু তিনি ভালো করেই জানেন পারমাণবিক শক্তিধর কোনো দেশকে হুমকি দেয়া এতটা সহজ নয়। এই পরিস্থিতিতে হঠাৎই ট্রাম্পের সঙ্গে তীব্র বাক্য বিনিময় শুরু হয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের। মেদভেদেভ ট্রাম্পের এই আলটিমেটামকে খেলা বলে কটাক্ষ করেছেন, আর ট্রাম্পও তাকে ব্যর্থ প্রেসিডেন্ট বলে পাল্টে আক্রমণ করেছেন। মেদভেদেভ রাশিয়ার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে যে মন্তব্যটি করেছেন, তা যেন যুদ্ধের সাইরেন বাজিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া দেয়া এক পোস্টে মেদভেদেভের বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেছেন, মেদভেদেভের এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশ কিছু হয়, তাই আমি 2টি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। এই উত্তেজনার মধ্যে মার্কিন রাজনীতিতে একটি চাঞ্চল্যকর টুইস্ট এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তার মন্তব্য যেন এক ভিন্ন সুর এনে দেয়। রুবিও অকপটে স্বীকার করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ হওয়া প্রায় অসম্ভব। তার মতে দুই দেশই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর। এমন একটি যুদ্ধ শুরু হলে এর ফল হবে ভয়াবহ। তিনি বলেন, এটি এমন কিছু নয় যা আমরা কখনো দেখতে পাব। কিন্তু রুবিওর এই মন্তব্য শান্তি প্রতিষ্ঠা করে না, বরং নতুন এক আশঙ্কার জন্ম দেয়। তিনি মনে করেন মূল ভয়টা যুদ্ধ নিয়ে নয়, বরং ছোটখাটো ভুল বোঝাবুঝি বা সংঘাতের কারণে সৃষ্ট উত্তেজনার বৃদ্ধি নিয়ে। যেহেতু প্রচলিত সামরিক সক্ষমতার দিক থেকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে না, তাই তারা হয়তো শেষ পর্যন্ত কৌশলগত পারমাণবিক অস্ত্রের মতো ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে পারে। রুবিওর এই বিশ্লেষণ যেন এক অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ট্রাম্পের আলটিমেটাম, মেদভেদেভের হুমকি আর রুবিওর সাবধান বাণী, সব মিলিয়ে পরিস্থিতি এখন এক সূক্ষ্ম ভারসাম্যহীনতার উপর দাঁড়িয়ে আছে। 8ই আগস্ট কি সত্যিই কোনো যুদ্ধের ঘণ্টা বাজাবে, নাকি পুতিন শেষ মুহূর্তে ট্রাম্পের কথায় সাড়া দেবেন, নাকি দুই পরাশক্তির এই আলটিমেটাম আর পাল্টা হুমকির খেলা শেষ পর্যন্ত নতুন কোনো সংঘর্ষের জন্ম দেবে? পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায়। সৌদি আরবের স্বপ্নে হুথিদের আঘাত। লোহিত সাগরের বন্দর কি এবার অচল? মধ্যপ্রাচ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক স্বপ্ন দেশের তেল নির্ভরতা কমিয়ে এক বৈচিত্র্যময় আধুনিক অর্থনীতি গড়ে তোলা। তার এই স্বপ্নের নাম ভিশন 2030। এই স্বপ্নের কেন্দ্রে ছিল লোহিত সাগর উপকূলকে ঘিরে বিশাল সব প্রকল্প, যেমন বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক বন্দর এবং শিল্পাঞ্চল গড়ে তোলা। কিন্তু যুবরাজের সেই স্বপ্নের উপর যেন কালো মেঘের ছায়া ফেলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা। এই হামলা লোহিত সাগরের বাণিজ্য পথকে এতটাই বিপজ্জনক করে তুলেছে যে সৌদি আরবের বন্দরগুলো এখন কার্যত অচল হয়ে পড়েছে। 2014 সালে চালু হওয়া সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কিং আবদুল্লাহ বন্দর
এই বন্দরটি মূলত ট্রান্সশিপমেন্টের জন্য পরিচিত ছিল। বড় জাহাজ থেকে পণ্য নামিয়ে ছোট জাহাজে তুলে অন্য গন্তব্যে পাঠানোই ছিল এর প্রধান কাজ। কিন্তু হুথিদের হামলার পর এই বন্দরের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী 2023 সালে এই বন্দরে যেখানে 188টি কন্টেইনারবাহী জাহাজ এসেছিল, 2024 সালে তা কমে দাঁড়ায় মাত্র 59টিতে, প্রায় 70% পতন। চলতি বছরেও পরিস্থিতি একই রকম। এই বন্দর এখন এতটাই লোকসানে চলছে যে মালিকরা চাইলেও এটি বিক্রি করতে পারছেন না। বন্দরের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে ঘুরে যাচ্ছে। এতে তাদের পথ লম্বা হলেও তারা হুথিদের হামলার ঝুঁকি এড়াতে পারছে। এই কারণে কিং আবদুল্লাহ বন্দরের ট্রান্সশিপমেন্ট ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। সৌদি আরবের অন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর জেদ্দা ইসলামিক বন্দর এর অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানেও জাহাজ চলাচল কমেছে, যদিও কিং আবদুল্লাহ বন্দরের মতো এতটা তীব্র প্রভাব পড়েনি। এর কারণ হলো জেদ্দা বন্দর মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জন্য আমদানি পণ্যের প্রবেশপথ, তাই ট্রান্সশিপমেন্টের ওপর এর নির্ভরতা কম। কিন্তু পরিস্থিতি এমন যে এশিয়া থেকে আসা অনেক কন্টেইনারবাহী জাহাজ এখন সৌদি আরবের পূর্ব উপকূলের দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দরে ভিড়ছে। এক কর্মকর্তা জানান, দাম্মাম এখন তুলনামূলকভাবে নিরাপদ। এই পুরো ঘটনাটি যুবরাজ সালমানের ভিশন 2030 এর জন্য এক বড় ধাক্কা। লোহিত সাগর উপকূলকে ঘিরে তার যে স্বপ্ন ছিল তা হুথিদের হামলায় কার্যত হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভিশন 2030 এর সাফল্যের জন্য লোহিত সাগর উপকূলের উন্নয়ন অত্যন্ত জরুরি ছিল, কারণ এটি তেল গ্যাসের বাইরে অর্থনৈতিক বৈচিত্র্য আনার একটি প্রধান উপায়। এখানে এক নাটকীয় মোচড় আসে যখন দেখা যায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধুমাত্র ইসরায়েলের দিকে মনোযোগ দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালীন তারা সমুদ্রপথে হামলা বন্ধ রেখেছিল, কিন্তু ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করলে হুথিরা আবার হামলা শুরু করে। এই গ্রীষ্মে তারা গ্রিসের 2টি জাহাজ ডুবিয়ে দেয়, যা আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে আরও বেশি সতর্ক করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করলেও সৌদি আরব তাকে অনুরোধ করে মে মাসের উপসাগর সফরের আগে হামলা বন্ধ করতে। মিশরের গোয়েন্দা কর্মকর্তারাও মার্কিন কর্মকর্তাদের বলেছেন, হুথিদের থামানোর একমাত্র উপায় হলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি। অর্থাৎ হুথিদের এই হামলার মূল কারণ রাজনৈতিক, সামরিক নয়। এর সমাধানও সামরিকভাবে সম্ভব নয়। সৌদি আরবের জন্য এটি এক কঠিন চ্যালেঞ্জ। একদিকে যুবরাজের স্বপ্নের প্রকল্প, অন্যদিকে হুথিদের হামলা। এই পরিস্থিতি কি যুবরাজের স্বপ্নকে পুরোপুরি ভেঙে দেবে, নাকি এর থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে বের করা সম্ভব হবে? এটাই এখন মধ্যপ্রাচ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।